দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ধরা হচ্ছে 2,05,000 কোটি টাকা। আকার বাড়ছে মাত্র 6 ভাগ। উৎপাদিত কৃষি পণ্য বিপণনে বিপত্তিতে কৃষকরা, সমাধান খোঁজার চেষ্টা সরকারের। করোনার প্রভাবে ঈদের কেনাকাটা কমবে, বড় আকারে ব্যবসা বন্ধের হুমকিতে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। আসছে 2020-21 অর্থ বছরের জন্য 2,05,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি পরিকল্পনা করছে সরকার, যা চলতি সংশোধিত এডিপির থেকে মাত্র 6 ভাগ বেশি। পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, করোনার কারণেই এবার সরকারি ব্যয় খুব একটা বাড়ছে না, তবে বাড়ানো হবে বৈদেশিক অর্থায়ন ব্যবহারের পরিমাণ। বরাদ্দের শীর্ষে থাকবে স্থানীয় সরকার, স্বাস্থ্য আর কৃষিখাত। সৌরভ রহমান জানাচ্ছেন বিস্তারিত। এক অর্থবছরে সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যত খরচ করে তারই রূপরেখা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি। আসছে জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে সেই কর্মসূচিতে বরাদ্দ চেয়ে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এরই মধ্যে চাহিদাপত্র পাঠিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে, যার বিপরীতে অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া 2,05,145 কোটি টাকার বরাদ্দ এখন অগ্রাধিকারের ভিত্তিতে ভাগ শুরু করেছে পরিকল্পনা বিভাগ। হিসেব বলছে, এই বরাদ্দ চলতি সংশোধিত এডিপির চেয়ে 6.25 ভাগ বেশি, যদিও তার আগের অর্থবছরে এই হার ছিল 15.5 ভাগ, আর 2018-19-এ প্রায় 40 ভাগ। বাড়ার সম্ভাবনা খুব বেশি নেই এবার। আগে যেভাবে আমরা বাড়তাম এইভাবে বাড়তে পারবো না, কারণ আমাদের লস প্রচুর হয়ে গেছে। আমাদের এক্সপোর্টস নেই, ইম্পোর্টস নেই, আমাদের কালেকশন নেই, ইনকাম ট্যাক্স সকল কিছু আমরা কম পাচ্ছি। ভ্যাট আমাদের একটা বিশাল ব্যাপার ছিল, সেই ভ্যাটও গত 2 মাস যাবৎ কোনো বেচা বিক্রি নেই, দোকান টোকান বন্ধ, সব কিছু বন্ধ, সেখান তো আমাদের আসছে না। সুতরাং আকার বাড়াতে চাইলেও আমরা কতটা বাড়াতে পারবো সেটা আমার মনে সংশয় আছে। গত বছরের যে সংশোধিত এডিপি ছিল তার থেকে এই এডিপির বছরে বরাদ্দ 12,224 কোটি টাকা বেশি। এই বছরে যে সকল গুরুত্ব দেওয়া হবে, আপনারা জানেন যে সরকারের একটা রাজনৈতিক কর্মসূচি আছে, আমার গ্রাম আমার শহর, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ অবশ্যই এটা বৃদ্ধি পাবে। আর একটু হলো মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা ভিডিও কনফারেন্স দেখেছেন, সেখানে করোনা মোকাবেলার জন্য গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ স্বাস্থ্য খাত এবং বলছে কোনো জমি যেন অনাবাদী না থাকে, এক্ষেত্রে কৃষি খাত অগ্রাধিকার পাবে। হিসেব বলছে, আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের অর্থায়ন থাকবে 1,34,643 কোটি টাকা, যা চলতি বরাদ্দের চেয়ে সামান্য বেশি। তবে 13.5 ভাগ বাড়ানো হয়েছে বিদেশি অর্থায়ন, সেখান থেকে আশা করা হচ্ছে 70,502 কোটি টাকা। দেশের উন্নয়ন এবং বৃহৎ প্রকল্পের বাস্তবায়নে অবশ্যই বৈদেশিক সহায়তা প্রয়োজন। তবে জিওবির অর্থগুলি আমরা যেভাবে সহজ সরলভাবে ব্যয় করতে পারি, কিন্তু বিদেশি অর্থগুলি সেখানে শর্তাদি নিষ্পত্তি করতে অনেক সময় ব্যয় হয়ে যায়, সেই জন্য জিওবির মতো অর্থ ব্যয় সম্ভব হয় না। তবুও আমরা চেষ্টা করবো যেন এই অর্থগুলি সহজভাবে ব্যয় করা যায়। চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি পাশ করা হবে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। সেক্ষেত্রে করোনার কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এনইসি সভা আয়োজন করা না গেলে এনইসির সভাপতি প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনে তা পাশ করা হবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনাকালীন সময়ে কৃষিপণ্য বিপণন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বাজারে ক্রেতা না থাকায় কৃষকের কাছ থেকে পণ্য কিনতে চাচ্ছেন না আড়তদার বা পাইকারি ব্যবসায়ীরা। এমন অবস্থায় কৃষিপণ্যের বিপণন সচল রাখতে কৃষক, আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে সংযোগ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী এ চেষ্টার কথা জানান। ইমতিয়াজ হাসান জানাচ্ছেন বিস্তারিত। আবহাওয়া অনুকূলে থাকায় এবার শাকসবজি সহ সব ধরনের কৃষিপণ্যের উৎপাদন হয়েছে বেশ ভালো, যেগুলো সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কিন্তু করোনা প্রতিরোধে চলা লকডাউনের কারণে উৎপাদিত এসব সবজি ও শস্য বিক্রি করতে পারছেন না কৃষকরা। পড়ে গেছে দামও, কোথাও কোথাও ফসল নষ্ট করে ফেলতেও বাধ্য হচ্ছেন তারা। শুধু সবজি নয়, এবার বাম্পার ফলন হয়েছে বোরো ধানেরও। জেলায় জেলায় ধান কাটা চলছে পুরোদমে। কৃষি বিভাগের হিসেবে এরই মধ্যে হাওর অঞ্চলের 90 ভাগ ধান কাটা হয়ে গেছে। সারা দেশে ধান কর্তন হয়েছে 25 ভাগ। তবে করোনার কারণে ধান বিক্রিতে দাম পাচ্ছেন না প্রান্তিক কৃষকরা। সবচেয়ে আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ কৃষি বিপণন। কৃষকরা যে পণ্য উৎপাদন করেছে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা
কাজ করে তাদের ঘাম রক্তকে এই সোনালী ফসলে রূপান্তর করে তারা এই করোনা ভাইরাসের কারণে তাদের পণ্যের দাম পাচ্ছে না। সমস্যা হয়েছে যে মোকামের সাথে যোগাযোগ হয়েছে, ট্রাকও পাওয়া যায়, কিন্তু পাইকাররা কারণ বাজারে নিয়ে আসছে সবজি বিক্রি করতে পারে নাই। এই বিক্রি না করার কারণে ওই যে চট্টগ্রাম থেকে আপনি যেটি বললেন, চাহিদা কম, ডিমান্ড যদি না থাকে তাহলে পাইকার তো বা কোরিয়া যাই বলেন তারা তো সেটা আনবেন, আড়তদাররা আনতে চাচ্ছে না। এমন পরিস্থিতিতে ধান সবজি সহ সব ধরনের কৃষি পণ্যের বিপণন সচল রাখতে ব্যবস্থা নিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। উদ্যোগ নেওয়া হয়েছে কৃষক, আড়তদার ও বিক্রেতাদের মাঝে সংযোগ তৈরির। আমাদের কৃষি মার্কেটিং ডিপার্টমেন্টের মাধ্যমে যে উৎসগুলো অর্থাৎ সোর্স, যেখানে মুকাম বলা হয় সাধারণত, সেই মুকামের সাথে আমরা ঢাকার আড়তদারদের সাথে একটা সংযোগ কিভাবে করানো যায়, কোন কোন অঞ্চলে কোন কোন সবজি বেশি এই মুহূর্তে আছে। যেমন দিনাজপুর পঞ্চগড় এলাকায় টমেটো আছে, পলাশবাড়ি গোবিন্দগঞ্জ এলাকায় পটল আছে, যেমন ঈশ্বরদীতে এই সময় অনেকগুলো সবজি আছে। এগুলো কত বেশি আছে সেগুলোরও একটা ফরম্যাট আমরা ফর্ম করে দিয়েছিলাম, সেটি সুপারিশ করে আবার আমরা মার্কেটিং ডিপার্টমেন্টে দিয়েছি। আইসিটি আবার এটা বিভিন্ন যারা গ্রাহক আছে তাদের কাছে সুপার স্টোর এবং অন্যান্য এগুলাতে দেওয়ার চেষ্টা করেছে। আমরা আবার পরিকল্পনা নিয়েছি কারণ বাজারের আড়তদার এবং ঈশ্বরদীর মোকামের যে নেতা কিংবা যশোরের ওই মোকামের যে নেতা, আগামী আম আসতেছে, লিচু আসতেছে, এগুলো কিভাবে বাজারজাত করা যায় এবং এই সবজিগুলো যেগুলো আছে এখন এই মুহূর্তে কিভাবে বাজারজাতটাকে নির্বিঘ্ন করা যায়, আমরা চেষ্টা করছি। আবার একটা আলোচনা 2-1 দিনের মধ্যেই আমরা এই আড়তদারদের নিয়ে এবং মোকামের এবং কৃষি যারা উৎপাদন করে নেতৃস্থানীয় এদেরকে নিয়ে একটা আলোচনা করব। এবার হাওর অঞ্চলে ধান কাটার জন্য 400 কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার হয়েছে। হাওরের ধান কাটা শেষ হয়ে গেলে সমতলের ধান কাটার কাজে এগুলো ব্যবহার হবে। এতে করে জুনের মাঝামাঝি নাগাদ সারা দেশে ধান কর্তন সম্পূর্ণ হবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার প্রভাবে এবারের ঈদে প্রায় 5,000 কোটি টাকার ব্যবসা হারাবে দেশীয় ফ্যাশন হাউসগুলো, এমন শঙ্কার কথা জানিয়েছে ফ্যাশন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পয়লা বৈশাখের পর ঈদেও ব্যবসা হারানোর ফলে অনেক ছোট উদ্যোক্তা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবেন বলেও শঙ্কা জানিয়েছে সংগঠনটি। হিরজুন মিরা রিপোর্ট। নতুন পোশাক ছাড়া ঈদের কথা ভাবাই যায় না, তাই তো ঈদ আয়োজনের একটা বড় অংশই থাকে পোশাককে ঘিরে। দেশের ফ্যাশন বাজারের মূল বেচা বিক্রি হয়ে থাকে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে। মাসব্যাপী চলে ঈদের কেনাকাটা, তাই ব্যবসায়ীদেরও থাকে বাড়তি প্রস্তুতি। কিন্তু এবার সেই প্রস্তুতিতে আঘাত হেনেছে করোনা ভাইরাস। তাই তো যে সময়টাতে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর থাকার কথা, সেখানে এমন বন্ধ পড়ে আছে পোশাকের দোকানগুলো। প্রায় 70-80% রেডি ছিল, বাকিটা কিন্তু অন প্রসেসিং ছিল, যেগুলো হয়তো বা যদি এই করোনার কারণে বন্ধ না হয়ে যেত এর মধ্যে কমপ্লিট হয়ে যেত। তো এটা সবসময় যে, এবং এটা কিন্তু আমরা সব বয়সীদের জন্য পোশাকটা করে থাকি, পরিবারের সবার জন্য, এবং সারা বাংলাদেশ আমাদের অনেকগুলো আউটলেট আছে। তো সবকিছু মিলিয়ে এটা একটা বড় আয়োজন ছিল। প্রায় 30 লক্ষ টাকার উপরে আমি ইনভেস্ট করেছি, আর পূর্বে ইনভেস্ট তো আছেই। ফ্যাশন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হিসেবে বছর জুড়ে যত পোশাক বিক্রি হয় তার 40 ভাগই হয় ঈদের সময়টাতে, যার পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। সারা দেশের ছোট বড় 5,000 ফ্যাশন হাউস আর দোকান মিলে এই বিক্রি হয়ে থাকে। করোনা মহামারী সংকটে ফেলে দিয়েছে ছোট বড় সব উদ্যোক্তাকেই। আমি ধারণা করে নিচ্ছি প্রায় 55 লক্ষ টাকার মতো আমাদের একটা ক্ষতি সম্ভাবনা রয়েছে। বৈশাখে আমরা বিক্রি করতে পারি না এবং ঈদে আমাদের বিক্রি করতে পারছি না। তো এই যে একটা বড় দুইটা উৎসবে আমরা বিক্রি করতে না পারায়, যেই দুইটা উৎসব মিলে আমাদের প্রায় 60% সেল বলতে পারেন সারা বছরের। তো এখন আমরা আমাদের যত পুঁজি ছিল পুরোটাই কিন্তু এখানে বিনিয়োগ করা আছে। আমাদের কর্মীদের বেতন আছে, আমাদের ব্যাংকের পেমেন্ট আছে, বাড়িওয়ালার ভাড়া আছে, অনেকগুলি খরচের বিষয় আসলে এই কেনাকাটা থেকেই আসবে। সো আমরা আসলে খুবই চিন্তিত যে কিভাবে এই সার্ভিসগুলিকে আমরা অক্ষুণ্ণ রাখবো। চলমান পরিস্থিতিতে অনলাইনে পোশাক বিক্রির কথা ভাবছে ফ্যাশন হাউসগুলো। তবে ই কমার্সের মাধ্যমে কতগুলো পোশাক বিক্রি সম্ভব তা নিয়েও সংশয় আছে ব্যবসায়ীদের। সেই সাথে কতগুলো প্রতিষ্ঠানের এই মাধ্যমে পোশাক বিক্রির সক্ষমতা আছে তা নিয়েও প্রশ্ন আছে।
আমরা অনলাইন বিক্রি শুরু করেছি। তো সেখান থেকেও যদি কিছু বিক্রি হয় তাতে হয়তো বা আমরা অন্তত যাদের স্টাফ আছে তাদেরকে কিছু স্যালারি দেওয়া এবং যারা আমাদের সাপ্লাই দিয়েছেন তাদেরকে কিছু একটা সাপোর্ট দেওয়া, এই চেষ্টাটা আমরা এখন করছি। ছোট মাঝারি যেসব উদ্যোক্তা আছেন আমাদের ট্রেডের, তারা কিন্তু বেশিরভাগই অনলাইনে করে না, তারা আরো বেশি অসুবিধার মধ্যে আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই, ক্রেতা যদি আসলে খুশি মনে না থাকে, ক্রেতা যদি আসলে একটা উৎসবের আনন্দে না থাকে, তাহলে আসলে সেটার প্রভাব তো এই সেলেও পড়বে। করোনার প্রভাবে চলতি বছর পয়লা বৈশাখেও প্রায় ২,০০০ কোটি টাকার ব্যবসা হারিয়েছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। এমন অবস্থায় ঈদের কেনাকাটার সুযোগ দিতে ১০ মে থেকে সীমিত আকারে শপিং মলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা সংকটের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন অব্যাহত রেখে ব্যতিক্রমী নজির সৃষ্টি করেছে পাবনা বিসিকের অধিকাংশ কারখানা। তবে বন্ধ কারখানাগুলো ব্যবসায়িক মন্দায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মালিকরা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। করোনাকালে জেলার অধিকাংশ শিল্প কলকারখানা বন্ধ থাকলেও পাবনা বিসিকের চিত্র ভিন্ন। এ শিল্পনগরীতে ২০৬টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ওষুধ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর কারখানা হচ্ছে ১৭৪টি। জরুরি সেবা অব্যাহত রাখার স্বার্থে খোলা রাখা হয়েছে এসব কারখানা। এইসব খাদ্য প্রোডাক্টের যদি ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে হলো আপনার খাদ্যের ঘাটতি চলে আসবে। এই ঘাটতিটা যাতে এবারে আমাদের উপর না পড়ে, যেটুকু পারা যায় আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রমিকদেরকে সরকারের স্বাস্থ্যবিধি মোতাবেক আপনার সম্পূর্ণ সুরক্ষা দিয়ে কলকারখানা চালু রাখার জন্য তাদেরকে আমরা সেই নির্দেশ প্রদান করি এবং আমাদের এই নির্দেশ মোতাবেক ঔষধ এবং খাদ্যদ্রব্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বিসিকে এই ইয়ের সময় সরকারি বন্ধের সময় চালু রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে এসব কারখানার শ্রমিকরা নিরবচ্ছিন্ন খাদ্য প্রক্রিয়াজাত সহ অন্যান্য সামগ্রী উৎপাদন অব্যাহত রেখেছেন। স্বাস্থ্যবিধি মোতাবেক যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনে আমরা ইন্ডাস্ট্রি চালাচ্ছি খুব সীমিত হারে। শ্রমিকদের সঠিক নিয়ম মতো, সরকারি বিধি নিয়ম মতো সঠিকভাবে ফ্যাক্টরিতে প্রবেশ করানো হচ্ছে এবং সঠিক নিয়ম মতো বের করা হচ্ছে। এই করোনা মহামারীতে ১৭০টি শিল্প প্রতিষ্ঠান চালু আছে, উৎপাদনরত আছে, আর ৬টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে করোনার কারণে। সরকারের আর্থিক প্রণোদনা খুব দ্রুত যদি শিল্প মালিকদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে শিল্প প্রতিষ্ঠানগুলো এই করোনা মহামারীতেও উৎপাদন অব্যাহত রাখবে। তবে পরিবহন বন্ধ থাকায় উৎপাদনের পরিমাণ আগের তুলনায় কম। অন্যদিকে সরকারি নির্দেশে বন্ধ কারখানাগুলো ব্যবসায়িক মন্দায় চরম লোকসান গুনছে বলে জানান মালিকরা। বর্তমান করোনার কারণে আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে। আমি নতুন ফ্যাক্টরি করছি ১৪ লক্ষ টাকা লোন নিয়ে, আমি ওয়ার্কারদের বেতন দিতে পারতেছি না, ফ্যাক্টরি ভাড়া দিতে পারতেছি না। লোকসানি এসব কারখানার জন্য সরকারি সহায়তা দাবি করেছে বিসিক শিল্প মালিক সমিতি। খাদ্যদ্রব্যের মিল যেগুলো, সেগুলো প্রতিটাই চালু আছে মোটামুটি। কিছু বন্ধ আছে যেগুলো প্রোডাকশনে যে মালগুলো এখানে বাইরে যায় সেগুলো যেতে পারছে না, যার জন্যে সেগুলো বন্ধ আছে। সরকার যেটা অ্যানাউন্সমেন্ট করেছে যে এদের কিছু প্রণোদনা দেওয়া হবে, এইগুলো আমরা আশা করছি তারা যেন ঠিকমতো পায়। ১২৬ একর জমির উপর প্রতিষ্ঠিত পাবনা বিসিকে করোনাকালে উৎপাদন অব্যাহত থাকায় ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা কম। বিসিক কর্তৃপক্ষ করোনা সংকটের ক্ষতি কাটিয়ে উঠতে ২.৫ কোটি টাকা প্রণোদনা চেয়েছে। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ৯০ ভাগের বেশি ভাড়া কমিয়েও যাত্রী পাচ্ছে না অস্ট্রেলিয়ার ব্যস্ততম রুটের এয়ারলাইন্সগুলো। মাত্র $12 বা ১,০০০ টাকায় অগ্রিম টিকিট বিক্রিতে এমন বিপাকে পড়েছে কান্তাস এয়ারওয়েজ। এদিকে আইএটিএ বলছে স্বাস্থ্যবিধি মেনে পর্যাপ্ত আসন ফাঁকা রেখে ফ্লাইট চালাতে হলে টিকিটের মূল্য বাড়াতে হবে অন্তত ৫০ ভাগ পর্যন্ত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। স্বাস্থ্যবিধি মেনে মাঝের সারির আসন ফাঁকা রেখেই ১ মে থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে কাজাকিস্তান এয়ারলাইন্স। করোনা টেস্টের সার্টিফিকেট থাকলেই উড়োজাহাজে ওঠার সুযোগ পেয়েছেন যাত্রীরা। ১ মে থেকে আমরা আলামতি থেকে নূর সুলতান পর্যন্ত ৬টি করে বিমান চালু করেছি। ৪ মে থেকে আরও চালু করব। বিমানে উঠতে যাত্রীদের অবশ্যই করোনা টেস্টের সার্টিফিকেট লাগবে। কিন্তু এয়ারলাইন্সগুলোকে স্বাস্থ্যবিধি মানতে গিয়ে ৩০ ভাগ সিটি ফাঁকা রাখতে হয়েছে। আর বাকি থাকা আসনগুলোর ৬২ ভাগ যাত্রী পেয়েছেন তারা প্রথম যাত্রায়। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইটিএ বলছে এসব নিয়ম মেনে ফ্লাইট পরিচালনা কঠিন হবে বিমান সংস্থাগুলোর জন্য। শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করে ব্যবসায় টিকে থাকতে হলে টিকিটের দাম বাড়াতে হবে ৫০ ভাগ পর্যন্ত। Some of the measures that have been followed by the country for us are impossible to implement because it completely destroys
the way we operate. Utilizing too many seats would be to maintain social distancing would be absolutely impossible for many airlines. You will be able to operate an airport, or you would have to increase prices at least by 50 to 100%. কিন্তু পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমান পরিচালনা রুট অস্ট্রেলিয়া সিডনি থেকে মেলবোর্নের অগ্রিম বুকিংয়ের ভাড়া মাত্র $12 নামিয়ে আনলেও যাত্রী পাওয়া যাচ্ছে না, যেখানে এই রুটের নিয়মিত ভাড়া $136, অর্থাৎ ভাড়া ছাড় দেওয়া হয়েছে 90 বেশি। আইটিএ বলছে যাত্রীদের মধ্যে করোনার ভয় কাটানোই সামনের দিনে চ্যালেঞ্জ হবে। First of all, they want to be reassured. They want to be in a comfortable situation related to the processes that you will use. They want to be also they want to wait probably a little before coming back massively on our aircraft. And so relying on governments. যদিও রায়ানিয়ারের প্রধান নির্বাহী বলছেন জুলাই থেকে ইউরোপমুখী যাত্রীদের চাপ বাড়বে, যাতে ভর করে ঘুরে দাঁড়াতে চায় এয়ারলাইন্সগুলো। We expect to be back flying by July, and I think all the people who've been locked up for the last 3 months. মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।